রানী আসলে স্বপ্নে দেখছিল উনি যতদূর হেঁটে যাবে। আলতা দিঘির সামনে যে ওয়াচ টাওয়ারটা আছে, সো একই জায়গায় দাঁড়িয়ে থেকে আসলে দুইটা দেশ দেখা, এটার একটা অনুভূতি আসলে অন্যরকম। মানে বৃষ্টি বাদে আর সবকিছু যা হয়ে আছে 100-এ 100। আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের সব থেকে বড় বনভূমি আলতা দিঘিতে। এখন বাজে 1:20। আমরা রওনা দিচ্ছি বগুড়ার বিমানবন্দর থেকে। আলতা দিঘিটা আসলে নওগাঁর ভিতরে অবস্থিত এবং আলতা দিঘিটা একদম ইন্ডিয়ার যে বর্ডার আছে তার সাথে লাগানো। আলতা দিঘির যে দিঘিটা যে জায়গায় শেষ হয়েছে ওই জায়গায় বাংলাদেশের বর্ডার শেষ। একটা সুবিশাল দিঘি আছে, আর তাছাড়া ওই দিঘিকে কেন্দ্র করে চারপাশে অনেক বড় বড় গাছ আছে। মেইনলি যে কারণে যাওয়া, ওই জায়গায় সুন্দর একটা রোড আছে আর দুই পাশে অনেক বন, ঘন বন। ওই রোডে বাইক চালানোর অনেক ইচ্ছা হচ্ছিল আমার, সো সেই জন্য বাইক নিয়ে যাওয়া, প্রকৃতির সাথে ভালো কিছু সময় কাটানোর জন্যই আলতা দিঘিতে যাওয়া। সুবিশাল দিঘিটা কত বড় সেটা দেখবো, বন বলতে কেমন বন সেটা দেখবো। এবং আমি আবার অনেকটা শুনছি ওই জায়গায় নাকি আদিবাসীরাও থাকে। পর্যটন কেন্দ্র গড়ে ওঠানোর জন্য ওই জায়গায় কিন্তু একটা ওয়াচ টাওয়ারও করা হয়েছে, যে ওয়াচ টাওয়ারের উপরে উঠলে আসলে চারপাশে সবকিছু সুন্দর করে দেখা সম্ভব। এখন একদম দুপুরবেলা হলেও ওয়েদারটা এত ভালো, মানে আমার কাছে দুপুর মনে হচ্ছে না। ফিল লাইক বিকাল 5টার পর বাইক রাইড করতেছি। আমার সাথে যাচ্ছে রাশেদ এবং তৌকির, আমরা একই বাইকে 3 জন যাচ্ছি। আহা আহা, জাগাগুটি পাবো দাঁড়ানের, আমি দাঁড়ান যাবি দেখতো। বৃষ্টিতে ভিজে গাবুস। বৃষ্টির ভিতরে তো ওইভাবে রাইড করা পসিবল না, সেই জন্য থেমে গেছিলাম। বৃষ্টি একটু থামছে, এখন আবার দেখি আমরা রওনা দিই। সো বৃষ্টি হলে থেমে যেতে হবে, আবার যেতে হবে, এভাবেই যাইতে হবে, তাছাড়া করার কিছু নাই, যেহেতু বের হয়েই পড়ছি। তবে বৃষ্টি না হলে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েদার ফর বাইক রাইড। আমি কালকে ওয়েদার রিপোর্ট দেখছিলামও, সো বলতেছিল সকালে প্রবলেম নাই, দুপুরে এবং বিকালের দিকে একটু বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টিটা এমন না যে হতেই থাকবে এরকম। স্টিল নাও রাইডটা এনজয় করতেছি। একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো, মোকামতলা পার হয়ে বাম দিকে যেতে হবে। আমি ক্রস করে ফ্লাইওভারের উপর দিয়ে চলে আসছি। বগুড়া থেকে জয়পুরহাট যাওয়ার যে রাস্তা, মানে রোডটা কিন্তু অনেক সুন্দর। আমি যদি বলি বৃষ্টি হওয়ায় রোডটা আরো বেশি ভালো লাগতেছে দেখতে, যাইতে ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টির জন্য প্যারা খাচ্ছি। রোড সুন্দর, ওয়েদার সুন্দর, মানে বৃষ্টি বাদে আর সবকিছু যা হয়ে আছে 100-এ 100। অ্যারাউন্ড 5 কিলো পর জয়পুরহাট, এই জায়গা থেকে আর 35-40 কিলো রাস্তা আমাদের আলতা দিঘি। অ্যাভারেজে বলাই যায় যে 1 ঘন্টার মতো লাগবে। আর discontent, I'm finally facing it all, fearless. এই বাম পাশে আসলে গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো একদম গহীন, অনেক আগের পুরানো গাছ। এগুলা আকাশমণি গাছ বলে মনে হয়। ও ভিতর দিয়ে তো হেঁটে না আসলে তো এক্সপ্লোর হবে না, ভিতর থেকে ঘুরে আসি। ওই গহীনের ভিতর যাবো, ঘুরে আসি। আমি তো ডান দিয়ে রাস্তা দেখলাম, বনের ভিতর নাকি থাকে রে আদিবাসীরা। আর এই জায়গায় ওই যে দেখ, ওই পোকা দিয়ে ঠিপি করে রাখা দিছে। একটু যা ঘুরে দেখে আসি। রাশেদ কি ভয়টাই খাচ্ছ নাকি? ভয় নাই, দেখি কি আছে জীবনে। ও মা, ভয়ের মতোই তো অবস্থা। ওরে বাবা, না বাবা বেশি তো যাও না। ওরে বোন, বাবা রে।
গহীন বন যাকে বলে, প্রথমে ঢুকতে এরকম, মানে হয়তো বা বন এটা শুরুই হয়নি, এক্সাইটমেন্টের চোদনে আসলে এটাতেই ঢুকে গেছি কিন্তু এটা তো নাকি শুরুই হয়নি শুনতেছি, সামনে আরও অনেক বন আছে। যাই হোক, দেখবো, প্রবলেম নাই। আর এ তো গাছগুলোতে কেমন যেন উই পোকা ধরে আছে, মাটি ঠিপি করে তুলে রাখছে। বাহ, সুন্দর। আলতা দিঘির যাওয়ার একটু আগে অ্যারাউন্ড 1 কিলোর মতো জায়গা হবে, এরকম একদম ঘন বন। এরকম বনের মাঝে দিয়ে বাইক চালানোর একটা আলাদা রকম একটা পিনিক আছে আর কি, আই মিন মজা আছে। একদম অন্ধকার অন্ধকার, এখন কিন্তু বাজে 5টা, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা লাগতেছে। এই রোড দিয়ে যাওয়া মানে গা ছমছম করার মতো অবস্থা। অনেক সময় তামিল মুভি দেখা যায়। আমি যদি বলি, তো পুষ্পা যে মুভিটা আছে, পুষ্পা মুভির ভিতরে একটা রোড দেখছিলাম, ওই রোডটা আসলে এরকম। আর দুই পাশে অনেক মানে এরকম জঙ্গল, বড় বড় গাছ। এই গাছগুলো আমি যতটুকু দেখতে পাচ্ছি আসলে শালবন বলে না, ওই জায়গায় যে গাছ ওই টাইপ গাছ, ইউক্যালিপটাস গাছ, আকাশমণি গাছ, এই গাছগুলোই ম্যাক্সিমাম। আর এই জায়গায় বেশি এরকম ঘন বন হওয়ার জন্য আলো পৌঁছাচ্ছে না, এরকম অবস্থা। চলে আসছি, মনে হয় বেশি দূর নাই, আমি ম্যাপে দেখলাম আর 50 মিটার মতো আছে হয়তোবা। এটা পুরাটাই বন হওয়া লাগতো একদম আলতা দিঘি পর্যন্ত, তাহলে বেশি জমে যেত ব্যাপারটা। সোজা ডানে বামে, সোজাই হবে, সোজাই গেলাম, যা হওয়ার হবে। এই জায়গায় দোকানপাটের মতো দেখতেছি কিছু, তার মানে এটাই, এই জায়গাতে মানে তো আবার হোটেলের মতো এটা। সো এটাই মনে হয় যে মেইন পয়েন্ট হবে। হ্যাঁ, এই তো ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, সো এটাই মেইন পয়েন্ট হবে হয়তোবা। Until I found a lighthouse in your heart, shining like a beacon of bright stars. I was in a lifeboat wandering far, until I found a lighthouse in your heart, guiding me out the dark. অনেক কষ্ট করে আসলাম আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, তো ফিলটা দেখলাম ভালোই লাগতেছে। আমি এখন আছি আলতা দিঘির সামনে যে ওয়াচ টাওয়ারটা আছে সেটাতে। আমি এই জায়গা থেকে সামনে তাকালেই দেখতে পাচ্ছি 42 থেকে 45 একর জমির উপরে যে দিঘিটা সেটা। সো আসার পর এই যে সামনে দিঘিটা এবং পেছনে ইন্ডিয়া, মানে একই সাথে একই জায়গায় দাঁড়িয়ে থেকে মানে দুই দেশ দেখা। আমি যদি বলি এখন আছে আমি বাংলাদেশে, আর এই তো পেছনে যে সাইনবোর্ডটা দেখছেন আন্তর্জাতিক সীমারেখা এটা, এবং অতিক্রম করা নিষেধ, কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করে অতিক্রম করে ফেলছি, তার জন্য সরি। সো এই পাশটা, এই রেখার ওই পাশে হলো যে ইন্ডিয়া, আর আমি এখন আছি বাংলাদেশে। সো একই জায়গায় দাঁড়িয়ে থেকে আসলে দুইটা দেশ দেখা, এটার একটা অনুভূতি আসলে অন্যরকম। সীমারেখাগুলো অতিক্রম করা আসলে দণ্ডনীয় অপরাধ। যেমন এই জায়গায় দেখতে পারবেন যে অতিক্রম করা নিষেধ, অতিক্রম করিলে আর্থিক জরিমানা অথবা কারাদণ্ড প্রদান করা হইবে। মানে ব্যাপারটা আসলে অনেক সিরিয়াস, যদিও সিরিয়াস জিনিসগুলো এভাবে আমাদের দেশে পড়েই থাকে, হ্যাঙ্গিং করা থাকে না। সো তারপরেও বলতে চাই যে যারা আমার মতো এরকম এরিয়াতে ঘুরতে ফিরতে আসবেন, ঘুরবেন ফিরবেন দেখবেন ওকে, কিন্তু কোনো আইন আসলে মানে যেটাকে বলে আইন ভঙ্গ না করাই ভালো আর কি। এই যে আসার সময় অ্যারাউন্ড বৃষ্টির ভিতর অনেক কষ্ট করেই মোটামুটি আমরা আসলাম, 2 ঘন্টার রাস্তা আমাদের আসতে অ্যারাউন্ড 3 ঘন্টা লাগলো। আসলে আমার মনে হচ্ছে যে এই জায়গায় আসাটা, এত কষ্ট করাটা ওর্থ ইট আর কি। সো এটাই হলো সেই আলতা দিঘি, এবং এই আলতা দিঘির যে আসলে নামটা, সে নামের পিছনে ইন্টারেস্টিং একটা কাহিনী আছে। আমি যদি মানে যেমনটা শুনছি, আমি যদি শর্টকাটে বলি, রাজা ছিল বিশ্বনাথ, ওনার যখন শাসন আমল ছিল তখন কোনো একটা সময় পানির আকাল দেখা যায়, মানে পানি নাই, এমতো অবস্থায় রানী আসলে স্বপ্নে দেখছিল উনি যত দূর হেঁটে যাবে একদম পা ফেটে রক্ত না বের হওয়া পর্যন্ত, তত দূর পর্যন্ত যদি খাল খনন করে তাহলে এই এলাকার প্রজা যারা আছে তাদের সবার নাকি এরকম পানির যে আকাল সেটা নাকি ঠিকঠাক হয়ে যাবে। পরের দিন সকালে উঠে এরকম রানী নাকি হাঁটা শুরু করে, হাঁটতেই আছে কিন্তু পা তো আর ফাটে না, কিন্তু এত বেশি বড় হয়ে যাচ্ছিল, এত বেশি দূর হয়ে যাচ্ছিল যে এত বড় খাল খনন করা তো সম্ভব না। সেই জন্য আসলে মন্ত্রী একটু বুদ্ধি খেটে নাকি পায়ে আলতা ঢেলে দেয় এবং রানীকে বলে যে এই তো আপনার পা ফেটে রক্ত বের হচ্ছে। তখনই নাকি আলটিমেটলি তত দূর পর্যন্ত এই খালটা খনন করা হয়, এবং সেটা
যদি নিজের চোখে দেখি মানে বিশাল বড় দিঘিটা, বিশাল বড় মানে বিশাল বড়। বাইক নিয়ে আসতেছি মানে শেষই তো হচ্ছে না, মানে এত বড়। I'm scared, I send a flare and you're here in a flash. When I ask, oh dear love, where did we come from? You say আর এই পাশে যদি দেখা যায় এটা হলো পুরোটা দিঘি। এই মাথা থেকে ওই মাথা প্রায় মানে ঝাপসা ঝাপসা দেখা যায়, স্পষ্টভাবে দেখা যায় না। I was open, breaking. পার্ক যে করছে, পার্ক হিসেবে অনেক সুন্দর জায়গা। আমার যেমন হয় মানুষ আরো আসবে, মানে জায়গাটাকে আরো সুন্দর করা সম্ভব। এখন 2025 সাল, আমার যেমন হয় এটা 2027-28 সালের ভিতরে অনেক কাজ হবে। এই তো দেখতেছি পিলার বানানো হচ্ছে। এটা এই জায়গাতে আরো অনেক কিছু হয়তো বা করবে, তাদের প্ল্যান আছে। সো করলে তখন জায়গাটা মনে হয় আরো অনেক বেশি সুন্দর হবে। সো প্রথমে এসে পুরা দিঘি একটা চক্কর দিলাম। তবে দিঘিটা অনেক বড় দিঘি, বিশাল দিঘি, এরকম এত বড় দিঘি আগে দেখিনি আমি। অনেক সময় হয়ে গেছে, আসলে সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। চা খাচ্ছি আসলে এরকম একটা প্রকৃতির মাঝে, একদম ন্যাচারাল পরিবেশে, এরকম সাউন্ডে সন্ধ্যাবেলায় চা খাওয়ার আসলে অন্যরকম মজা। তুই একটা খারাপ কথা কয়, আমি একটা খারাপ কথা কইলে খেলি ক পারিস কিনা দেখি, আমার সাথে পারবো তুই কলে? আচ্ছা আমি করলাম তুই এখন একটা কি তুই কি করলো গা 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 ভুচিং ভুচিং কি করলো ভুচিং নাকি? ঘোরাফেরা শেষ, তারপর আমাদের চা, তারপর স্ন্যাক্সে নুডলস খাওয়া শেষ। এখন আমরা মোটামুটি আলতা দিঘি থেকে বিদায় নিচ্ছি। সন্ধ্যার সময় এই দিঘিটা আবার অন্য রকম একটা রূপ নিচ্ছে আর কি। ডান পাশে পুরোটা জঙ্গল, বাম পাশে দিঘি। সো যাই হোক, শর্ট টাইমের জন্য আসছিলাম। ওভারঅল সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগছে। তবে যেটা বললাম যে এই জায়গায় যদি আরও কিছু অ্যাক্টিভিটিস থাকে তাহলে মানুষজন তাদের ফ্যামিলি নিয়ে এসেও হয়তো বা মজা পাবে। যেমন আমি বলতে পারি এরকম যে ছোট ছোট গাড়ি থাকলো যেটাতে অ্যারাউন্ড 3 থেকে 5 জন বসা যাবে। এই আলতা দিঘি পুরোটা ঘুরে দেখাবে এরকম। ওই গাড়িতে শুধু সার্ভিস হবে এরকম যে একটা পয়েন্ট থেকে উঠবে, পুরো আলতা দিঘিটা একদম এই দিক দিয়ে সোজা আসবে। তারপর একদম ইন্ডিয়ার যে বর্ডারটা আছে, বাংলাদেশ ইন্ডিয়ার যে সীমান্ত রেখাটা আছে, ওই জায়গা দিয়ে ডান পাশ দিয়ে ঘুরে পয়েন্টে নামাবে। অ্যারাউন্ড 15-20 মিনিটের একটা রাইড হতে পারে। পার পার্সন যদি 20 টাকা থেকে 30 টাকা টিকিট করা যায়, এটা মানে খারাপ হবে না আমার কাছে। এবং সুন্দর সুন্দর যেটা বললাম যে অ্যাক্টিভিটিস যদি আরো রাখা হয় পার দিয়ে, তাহলে তো আরো ভালো। তারপরে এই জায়গায় যে ওয়াচ টাওয়ারটা আছে, এই জায়গায় দাঁড়ালে তো এ পাশে আলতা দিঘি, তারপর পেছনে বন, সেটা দেখা যাচ্ছেই। সো এরকম করে যদি ছোট ছোট করে ভাবা যায়, এটা সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস হতে পারে। যে জায়গায় আমাদের মতো যারা আছে বাইক নিয়ে তো আসবেই, আদারওয়াইজ ফ্যামিলি নিয়ে আসার জন্য সুন্দর ব্যবস্থা করা যেতে পারে। আর আসার সময় যে রোডটা দেখলাম যে দুই পাশে গাছ, তারপর মাঝিদের যে রোড, দিনের বেলাতেই আলো পৌঁছাচ্ছে ভালোভাবে, আবার পৌঁছাচ্ছে না, এরকম অবস্থা। এখন আমি চিন্তা করতেছি ওই রোডে যাইতে কেমন লাগে, কেমন ফিল হয়। আর এই জায়গায় যে দোকানপাটগুলো দেওয়া, এগুলা বন্দর এলাকায় যে দোকানপাটগুলো থাকে, হোটেল, চা, এগুলা। সো এই জায়গায় বাচ্চা কাচ্চাদের জন্য পাওয়া যায় এরকম সুন্দর ভালো কিছু খাবার দাবারের দোকান, রেস্টুরেন্ট টাইপ আইটেমও হতে পারে। মানে টাইম পাস করা যায় খেতে খেতে, এরকম আইটেমও হতে পারে। আশা করব সামনে 2-3 বছরের ভিতরে এই আলতা দিঘিটা অ্যাজ আ টুরিস্ট প্লেস অনেক নাম কামাবে। আর এই জায়গার লোকাল যে মানুষজন আছে, তারা সুন্দর করে নিজের থেকে কাছে এসে কথা বললো, কই থেকে আসছি শুনলো, কি কি করা যাবে বারবার বলতেছিল, ওইদিকে যান, ঘুরে দেখেন, এইদিকে আরো সুন্দর। তাদের ব্যবহারও ভালো লাগলো, মানে এমন না। ওভারঅল সুন্দর একটা জায়গা, যেরকম ভাবছিলাম, যেরকম ভিডিও দেখছিলাম তার থেকে ভালো। ও মাই গড! মানে ভয়ানক রোড আসলে। সামনে হেডলাইটের আলো, এই রোডটা দেখতে মানে, তবে রাতের বেলা আরো মানে অন্যরকম একটা ফিল দিচ্ছে। যাই হোক, আমার জায়গাটা ভালো লাগছে মানে অনেক ভালো লাগছে। আমি হয়তো বা এই জায়গায় আবার আসবো, আর একটু সময় নিয়ে আসবো, বেশিক্ষণ ধরে থাকবো। আর যেমনটা জানতে পারলাম, শীতের সময় মানে
মানে উইন্টারে এই জায়গায় নাকি মানুষজন বেশি আসে। সো যদি পসিবল হয় উইন্টারে আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।